প্রসিদ্ধ প্রাচীন গ্রিক কবি হোমার রচিত মহাকাব্য ইলিয়াডের আজ পঞ্চদশ পর্ব। সত্যিকার রাজরক্ত ছিল হেক্টরের মধ্যে। মনে প্রাণে তিনি ছিলেন বীর। ট্রয় সাম্রাজ্যে তাঁর মতো যোদ্ধা কেউই ছিল না। অন্যান্য সৈন্যদের মতো পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাতে চাওয়ার মতো কাপুরুষতা তাঁর ছিল না। তাঁর রক্তে ভীরুর দীনতার কোনো স্থানই ছিল না। তিনি চাইছিলেন অ্যাকিলিসের সঙ্গে সম্মুখ সমরে দাঁড়াতে। প্রিয়ামী প্রথম তরুণ শিষ্য থেকে অ্যাকিলিসকে দেখতে পেলেন। অ্যাকিলিস তখন হাতে বর্ষা নিয়ে প্রচন্ড গতিতে ছুটে আসছিলেন। শীতকালে ফসল ওঠার সময়ে যে নক্ষত্রের আলো সব থেকে বেশি উজ্জ্বল হয়ে ওঠে, আকাশের সব তারাকে ম্লান করে দেয়, অ্যাকিলিসের বর্ম থেকে বিচ্যুত আলো ঠিক সেই রকম করে সমস্ত রণক্ষেত্রকে উজ্জ্বল করে তুলেছিল। বৃদ্ধ রাজা প্রিয়াম প্রমাদ গুনলেন। তরুণ শিষ্য থেকে দুহাত মেলে দিয়ে আকুতি জানালেন প্রিয় পুত্র হেক্টরের উদ্দেশ্যে। চিৎকার করে তিনি বলতে লাগলেন, হে আমার মহান বীর পুত্র হেক্টর, তোমার কাছে আমি একটি মাত্র ভিক্ষা চাইছি। তুমি এখনই নগরের মধ্যে ফিরে এসো। আমার প্রিয় ট্রয় নগরীকে তুমি বাঁচাও, কারণ তুমি না থাকলে ট্রয়কে বাঁচাবার মতো আর কেউ নেই। মনে রেখো, আমি তোমার বৃদ্ধ পিতা। আমি বৃদ্ধ হয়েছি বটে, কিন্তু এত বৃদ্ধ হইনি যে আমার প্রিয় পুত্রের মৃত্যুর শোক আমার বুক ভেঙে দিতে পারবে না। আমি বুঝতে পারছি ওই ভয়ঙ্কর লোকটার ওপর দেবতাদের আশীর্বাদ রয়েছে। ও তাই এখন তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। তুমি কিছুতেই ওর সাথে পেরে উঠবে না। এখনো বলছি, তুমি ফিরে এসো। তুমি না থাকলে আমার সোনার ট্রয় ধ্বংস হয়ে যাবে। আমার মেয়েরা আমারই চোখের সামনে শত্রুর হাতে বন্দিনী হবে, তাদের হাতে লাঞ্ছিত হবে, আর সব শেষে শত্রু সৈন্যের কারো বর্ষার আঘাতে আমার দেহ ভূলুণ্ঠিত হবে। শকুন অথবা কুকুরে আমার দেহ ছিঁড়ে খাবে। এইসব কথা বলতে বলতে প্রিয়াম তার সাদা চুলগুলি ছিঁড়তে লাগলেন। কিন্তু হেক্টর ছিলেন অটল, অনড়। হেক্টরের মা হেকুবাও বিলাপ করতে শুরু করলেন। বারবার অনুরোধ করতে লাগলেন সন্তানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনবার জন্য। যে যত বড় বীরই হোক, বৃদ্ধ পিতামাতার কান্না তাকে কোনো এক মুহূর্তে টলাতে বাধ্য। হেক্টরের মনও নরম হতে শুরু করেছিল। স্ত্রী এবং পুত্রের কথা স্মরণ করে নিজের প্রাণের প্রতি মমত্ব জাগছিল, কিন্তু তা মাত্র ক্ষণিকের জন্যই। রাজ রক্তের মধ্যে বীরত্বের স্পন্দন ফিরে এলো অচিরেই। ভীতু সৈনিকের মতো তিনি আর স্থান ত্যাগ করতে পারলেন না। শক্ত হাতে নিজের ঢাল আর বর্ষাটি ধরে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রইলেন নিজের জায়গায়। অপেক্ষা করতে লাগলেন ভয়ঙ্কর শত্রু অ্যাকিলিসের জন্য। নিজেকে এই বলে সান্ত্বনা দিলেন যে আর কোনো মতেই আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। তার থেকে শেষ যুদ্ধের জন্য অপেক্ষা করা অনেক ভালো। সম্মুখ সমরে অবতীর্ণ হওয়া অনেক সম্মানের। দেখাই যাক না কে জেতে। দেবতার মনোবানল কোন বীরের গলায় শোভা পায়। মনে মনে যখন হেক্টর এসব চিন্তা করছিলেন, যুদ্ধ দেবতা অ্যারেজের মতো দৃপ্ত ভঙ্গিতে চকচকে বর্ষা তাক করে অ্যাকিলিস দেবযোদ্ধার ভঙ্গিতে এগিয়ে এলেন। ঠিক সেই মুহূর্তে অস্ত্রশস্ত্রগুলিও তার আগুনের মতো জ্বলছিল। ভাঁটার মতো জল করছিল তার চোখ দুটি। তেড়ে আসা বুনো শুয়োরকে দেখলে যেমন মানুষ ভয় পায়, অ্যাকিলিসের রুদ্রমূর্তি দেখে হেক্টরেরও বুক সেই রকম ভাবে কেঁপে উঠল। এতক্ষণের জমানো সাহস যেন সব নিমেষে উবে গেল। তিনি দাঁড়িয়ে অপেক্ষা করার শেষ শক্তিটুকু হারিয়ে ফেললেন। আসলে দেবী হেরাই হয়তো সেই মুহূর্তে হেক্টরের সব সাহস নিংড়ে নিয়েছিলেন। নগর দ্বার ছেড়ে হেক্টর তাই সঙ্গে সঙ্গে ছুটে পালাতে চাইলেন, কিন্তু অ্যাকিলিস তো ছাড়বার পাত্র নন। অনেক দিন ধরে এই সুযোগের অপেক্ষাতেই তিনি ছিলেন। পায়রার পিছনে বাজ পাখি যেমন তীব্র গতিতে ধারা করে, অ্যাকিলিসও তেমনি হেক্টরকে ধরার জন্য ছুটলেন। ট্রয়ের সীমানা দেওয়ালের পাশ দিয়ে ছুটতে ছুটতে তারা উভয়ে স্কামান্দার নদীর নারে একটি ঝর্ণার নিচে এসে দাঁড়ালেন। কিন্তু পরক্ষণেই ছুট দিলেন হেক্টর।
একজন ছুটে পালাতে চাইছেন আর একজন চাইছেন চরম শত্রুকে নিধন করতে। যিনি পালাচ্ছেন তিনি নিঃসন্দেহে একজন সৎ আর শক্তিমান বীর, কিন্তু যিনি তাকে ধরতে চাইছেন তিনি আরো অনেক বেশি শক্তিশালী। দুজনের দৌড় প্রতিযোগিতা কোনো সাধারণ দৌড় না, এ ছিল কোন একজনের জীবন মৃত্যুর প্রশ্ন। সমগ্র ট্রয়ের সীমানা পাঁচিলকে 3 বার প্রদক্ষিণ করলেন দুজনেই। স্বর্গে বসে দেবতারা তাদের এই মরণ বাঁচন দৌড় দেখছিলেন। এ দৃশ্য দেখে হেক্টরের জন্য জিউসের মন নরম হয়ে উঠল। তিনি চাইছিলেন হেক্টরকে বাঁচাতে, কিন্তু বাদ সাধলেন এথেনা। এথেনা বললেন, জিউস দেবতাদের রাজা হতে পারেন, কিন্তু যার কপালে মৃত্যুর সময় এসে গেছে তাকে বাঁচানো স্বয়ং জিউসেরও উচিত নয়। তিনি যদি তা করেন তাহলে জিউস নিজের নিয়ম নিজে ভাঙার অপরাধে অপরাধী হবেন। বাধ্য হয়ে হেক্টরের আশা ছেড়েই দিলেন জিউস। এথেনাকে বললেন, যা হবার তাই হোক, আমার আর কিছু করার নেই, আমিও যে আমার হাতে গড়া নিয়মের দাস। ওদিকে দৌড় তখনও চলছে, এ যেন স্বপ্নের দৌড়, চলছে তো চলছেই। না একজন দিচ্ছে ধরা, না পারছে একজন ধরতে। চতুর্থবারে যখন তারা আবার স্কামান্দার ঝর্ণার ধারে এলো, অ্যাপেলো, যিনি এতদিন হেক্টরকে সাহায্য করেছিলেন, তিনি হেক্টরের পক্ষ ছেড়ে দিলেন, কারণ তিনি বুঝতে পারলেন হেক্টরের আয়ু শেষ হয়ে এসেছে, তাকে সাহায্য করারও আর কোনো মানে হয় না। অ্যাপেলো রণক্ষেত্র ত্যাগ করে চলে গেলেন, আর এথেনাও এই সুযোগ খুঁজছিলেন। হেক্টরের এক ভাই দিকোবাসের ছদ্মবেশ ধারণ করে তিনি হেক্টরকে প্রতারণা করলেন। বললেন, ভাই হেক্টর, আর কতক্ষণ ছুটবে? এবার একটু দাঁড়াও, অ্যাকিলিসকে তোমার কাছে আসতে দাও, এইখানে দাঁড়িয়ে আমরা দুজনে অ্যাকিলিসের সাথে লড়ব। দেব মহিমা অথবা নিয়তির বিধানে দূরদর্শী হেক্টরও ছদ্মবেশী এথেনাকে চিনতে পারলেন না। তিনি এথেনাকে তার ভাই ভেবে তার কথায় বিশ্বাস করে সেইখানেই অপেক্ষা করতে লাগলেন অ্যাকিলিসের জন্য। আর অ্যাকিলিসও প্রায় সঙ্গে সঙ্গে সেইখানে এসে পড়লেন। হেক্টর তখন অ্যাকিলিসের উদ্দেশ্যে বললেন, আমি তোমাকে 3 বার ট্রয়ের প্রাচীর প্রদক্ষিণ করিয়েছি, কিন্তু আর নয়, এসো আমরা যুদ্ধ করি। আর এই যুদ্ধে হয় আমার হাতে তোমার মৃত্যু হবে, অথবা আমি তোমার হস্তে নিহত হব। তবে তার আগে এসো আমরা দেবতাদের সামনে একটা প্রতিজ্ঞা করি, যদি দেবাদিদেবের অনুকম্পায় আমি জয়ী হই, আমি তোমার মৃতদেহকে কোনো রকম অসম্মান দেখাবো না, বরং সসম্মানে আমি তোমার মৃতদেহ তোমার বন্ধু বান্ধবদের হাতে ফিরিয়ে দেব, যাতে করে তারা তোমার শেষ কাজ সম্পন্ন করতে পারেন। তুমিও প্রতিজ্ঞা করো অ্যাকিলিস, তুমি পরাজিত হলে তুমিও তাই করবে। কিন্তু অ্যাকিলিস ফুৎকারে সে প্রস্তাব উড়িয়ে দিলেন। তিনি বললেন, তোমার আমার মধ্যে কোন রকম শর্ত থাকতে পারে না। সিংহ কখনো মানুষের সঙ্গে শর্ত করে তাকে আক্রমণ করে না। দেখেছো কোনোদিন নেকড়ে বাঘ ভেড়ার সঙ্গে শর্ত তৈরি করেছে? ওসব কথা ছাড়ো, নিজের শক্তি আর সাহস ফিরিয়ে আনো, এসো বীরের মতো যুদ্ধ করো। আমার বন্ধুর মৃত্যুতে আমি যত দুঃখ আর শোক পেয়েছি তার প্রতিটি কড়ায় গন্ডায় তোমাকে শোধ দিতে হবে। এই কথা বলতে বলতেই অবশ্য অ্যাকিলিস তার দীর্ঘ বর্ষাটি তুলে নিয়ে ছুঁড়লেন হেক্টরের বুক লক্ষ্য করে। অবশ্য হেক্টর তার জন্য প্রস্তুতি ছিলেন। তিনি খুব দ্রুত নিজের মাথাটি নিচু করলেন, বর্ষাটি তার মাথার উপর দিয়ে উড়ে গিয়ে মাটিতে গেঁথে গেল। কিন্তু এথেনা ছিলেন অ্যাকিলিসের প্রধান সহায়। তিনি হেক্টরের অলক্ষ্যে বর্ষাটি তুলে নিয়ে ফেরত পাঠালেন অ্যাকিলিসের কাছে। ওদিকে হেক্টর তার বর্ষাটি তুলে অ্যাকিলিসের বক্ষস্থল লক্ষ্য করে সজোরে নিক্ষেপ করলেন। বর্ষাটি গিয়ে লাগলো অ্যাকিলিসের বর্মর গায়ে, কিন্তু হেফাস্টাস নির্মিত বর্মকে সেই বর্ষার আঘাত কাহিল করতে পারল না। বর্ষা পড়ে গেল অ্যাকিলিসের পায়ের কাছে। হেক্টর রেগে গেলেন, কারণ তার নিপুণ লক্ষ্যে ছোঁড়া বর্ষা অ্যাকিলিসের বক্ষে আঘাত করেও ব্যর্থ হলো। কিন্তু হেক্টরের কাছে তখন আর দ্বিতীয় বর্ষা ছিল না। তিনি তখন তার ভাইয়ের কাছে দ্বিতীয় বর্ষার জন্য হাত পাতলেন। কিন্তু কোথায় ভাই? কোনো ভাইয়ের চিহ্নই সেখানে ছিল না। হেক্টর বুঝতে পারলেন তার আর নিস্তার নেই। এসব দেবতাদের কারসাজি। চক্রান্ত করে তাকে দেবতারা ফাঁদে ফেলেছেন।
নিশ্চিত মৃত্যুর কোলে পাঠাবার জন্য। তিনি মনে মনে বললেন, বেশ, তাহলে মৃত্যুকে বীরের মতোই গ্রহণ করি। তারপরই ঈগল যেমন ভেড়ার উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনি হেক্টর তার ভারী আর লম্বা তলোয়ার নিয়ে অ্যাকিলিসের উপর ঝাঁপিয়ে পড়লেন। অ্যাকিলিসও প্রস্তুত ছিলেন। তিনি ছিলেন আরো বড় যোদ্ধা। সে আঘাত সামলে নিয়ে তিনিও তার পরিপূর্ণ শক্তি দিয়ে চরম শত্রুকে আক্রমণ করলেন। তিনি দেখলেন হেক্টরের আপাদ মস্তক বর্মে ঢাকা, কোথাও এতটুকু স্থান খালি নেই যেখানে তাকে বর্ষাবিদ্ধ করা যায়। হঠাৎ অ্যাকিলিসের নজরে পড়ল হেক্টরের ঘাড়ের কাছে কিছুটা স্থান অনাবৃত রয়ে গেছে। তারপর লড়াই করতে করতে আচমকা একটি সুযোগে অ্যাকিলিস তার শানিত বর্ষা ঘেঁটে দিলেন হেক্টরের ঘাড়ে। সেই আঘাত সহ্য করবার মতো ক্ষমতা ছিল না ট্রয়ের মহাবীর যোদ্ধা হেক্টরের। তিনি পড়ে গেলেন মাটিতে। হেক্টর বুঝলেন তার মৃত্যু আসন্ন, কারণ আঘাত তার কণ্ঠনালীর কাছে গিয়ে ঠেকেছে। কথা বলতেও তাঁর কষ্ট হচ্ছিল। মরণাপন্ন হেক্টরের চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি শুনতে পাচ্ছিলেন অ্যাকিলিসের দম্ভ ভরা জয়োচ্ছ্বাস। অ্যাকিলিস তখন বলছেন, মূর্খ কুকুর কোথাকার, তুমি ভেবেছিলে প্যাট্রোক্লাসকে বধ করে তুমি বেঁচে গেলে। তোমার জীবন বিপদ মুক্ত হয়ে গেছে, কিন্তু তুমি জানতে না তার থেকেও অনেক বেশি শক্তিধর একজন বীর তার জাহাজে অপেক্ষা করছে। আমি সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম তোমার রক্তে হাত রঞ্জিত করে প্যাট্রোক্লাসের মৃত্যুর প্রতিশোধ নেব। প্রতিশোধ নিয়েছি। এবার রাজকীয় সম্মানে আমি আমার বন্ধু প্যাট্রোক্লাসের চিতা জ্বালাবো আর তোমার দেহটাকে কুকুরের খাদ্য হিসেবে ব্যবহার করব। মৃত্যু তখন হেক্টরের শিয়রে এসে দাঁড়িয়েছে। কথা বলতেও তার খুব কষ্ট হচ্ছিল। তবুও অতি কষ্টে হেক্টর বললেন, কোনো বীরেরই অতি দম্ভ ভালো নয়। কোনো বীরের উচিত নয় পরাজিত শত্রুর মৃতদেহকে অসম্মান করা। আমার দেহটাকে কুকুরের খাদ্য হিসেবে ব্যবহার করার আগে মনে রেখো, দেবতারা তোমার নিষ্ঠুরতার কথা মনে রাখবেন। তুমি নিজেও জানো তোমারও অন্তিম সময় এগিয়ে আসছে। ওই স্কিয়ান দরজার কাছেই। হয় প্যারিস নয় দেবতা অ্যাপেলো তোমাকে নিশ্চয়ই বধ করবেন। সেদিন হয়তো তোমার দেহটাও। হেক্টরের কণ্ঠস্বর চিরদিনের মতো থেমে গেল। তিনি তার পরিপূর্ণ যৌবন, সাহস, শক্তি আর বীরত্ব নিয়ে চলে গেলেন মৃত্যুপুরী হেডেসে। দেবতাদের ছলনায় এক মহাবলীর মৃত্যু হলো বড় অসহায়ের মতো। এরপর অ্যাকিলিস হেক্টরের বর্মটি টেনে খুলে নিলেন, ছিঁড়ে ফেললেন সমস্ত জামা কাপড়, কিন্তু গ্রিক মহাল্লাসে তার দেহটি ঘিরে উল্লাস শুরু করে দিল। জীবিত অবস্থায় যাদের সামনে ক্ষমতা ছিল না অ্যাকিলিসের সঙ্গে যাওয়ার, মৃত হেক্টরের কাছে এসে তারাই তার দেহটাকে বারবার বর্ষার আঘাতে বিদ্ধ করতে লাগলো, যেন সিংহের মৃতদেহ ঘিরে শৃগালের আস্ফালন চলছে। তারপরেই অ্যাকিলিস যে কাজটি করলেন সেটি তার মতো বীরের কাছে আশা করা যায় না। তিনি হেক্টরের পায়ের ঢাকাটি কেটে ফেললেন। তারপর একটি মোটা দড়ি দিয়ে তার পা দুটি বাঁধলেন।
অপর প্রান্তে বাঁধলেন নিজের রথের সঙ্গে, ছুটিয়ে দিলেন তার রথটিকে, সমস্ত রণাঙ্গন প্রদক্ষিণ করা শুরু করলেন। মাঠে ছিল অজস্র ধুলো, সেই ধুলোয় হেক্টরের কালো চুলের গোছা মাখামাখি হয়ে গেল। রূপবান সুন্দর মুখখানি ধুলোয় আর মাটির ঘর্ষণে বিকৃত কালো হয়ে উঠল। দুর্গের ছাদ থেকে প্রিয়াম পুত্রের মৃতদেহের এই অবমাননা দেখে শিশুর মতো কান্না শুরু করে দিলেন। ভুলে গেলেন তিনি ট্রয়ের রাজা, তিনি বয়োবৃদ্ধ। ছিঁড়তে লাগলেন দুহাতে নিজের সাদা চুলগুলি। চাপড় মারতে লাগলেন নিজের বুকে। বৃদ্ধের শোক আর মহাবীরের অপমান দেখে হাজার হাজার ট্রয়বাসী শোকে দুঃখে মুহ্যমান হয়ে পড়ল। হেক্টরের মৃত্যু কিন্তু তখনও তার স্ত্রীর কানে পৌঁছায়নি। তিনি তখন তার নিজের ঘরে বসে রঙিন কাপড়ের উপর সুতোর ফুল তুলে নকশা করছিলেন। হঠাৎ গগনভেদী চিৎকার তার কানে গিয়ে পৌঁছালো। সেলাইরত হাত দুটো থেমে গেল। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল স্বামীর কথা। প্রায় ছুটে বেরিয়ে এলেন নিজের ঘর থেকে। আলুথালু বেশে দুর্গের প্রাচীরের কাছে এসে পৌঁছলেন। সমবেত চিৎকারে তিনি প্রথমে কিছুই বুঝতে পারছিলেন না, ঠিক কি ঘটনা ঘটেছে। তাড়াতাড়ি করে উঠে গেলেন দুর্গের সর্বোচ্চ শিখরে। তারপর নিচের দিকে তাকিয়ে দেখলেন অ্যাকিলিসের ছুটন্ত রথ কারো মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে চলেছে। প্রথমে বুঝতে পারেননি, পরে বুঝলেন এটি তারই অতি প্রিয় স্বামীর দেহ। অ্যান্ড্রোমেকের চোখের ওপর রাতের অন্ধকার নেমে এলো। জীবনের একমাত্র বান্ধব, সখা এবং স্বামীর অতি প্রিয় দেহটি আজ ফুল উন্ঠিত। ধুলি মলিন মেঝের ওপর তার মূর্ছিত দেহ লুটিয়ে পড়ল। রাজবাড়ির সব মেয়েরা ততক্ষণে অ্যান্ড্রোমেকের জ্ঞানহীন দেহের চারপাশ ঘিরে দাঁড়িয়েছে। তারা চোখে মুখে জলে ঝাপটা দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনলো। অ্যান্ড্রোমেক তখন চিৎকার করে বলে উঠলেন, হেক্টর, আমার স্বামী, তুমি আমাকে কার কাছে রেখে গেলে? আমাদের দুজনের গড়া ছোট্ট সোনার সংসারে আমাকে বিধবা হয়ে বেঁচে থাকতে হবে। আর আমাদের ছোট্ট শিশু অ্যাস্টিয়ানাস, সে অনাথ হলো, পিতৃহীন হলো, যে হতে পারতো একদিন ট্রয়ের রাজকুমার। এখন থেকে তাকে বেঁচে থাকতে হবে পরের দয়ায়, আজীবন দুঃখের আর কলঙ্কের মাথা বোঝা নিয়ে। কারণ ট্রয়ের আশা ভরসা হেক্টরই যখন চলে গেলেন, তখন তার রাজ্যে কেই বা বাঁচাবেন? এখন থেকে আমরা সত্যি সব হারালাম। দেখতে দেখতে অ্যান্ড্রোমেক এবং ট্রয় রমণীদের কান্নায় ট্রয়ের আকাশে বাতাসে ভেসে উঠল শোকের হাহাকার।